নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আগামী শনিবার বহু কাঙ্ক্ষিত কলকাতা ডার্বি, যেখানে দুই প্রধান মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, এবং সেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু উন্মাদনা তুঙ্গে সমর্থকদের মধ্যে। এবং আমি এই এমন একজনের সঙ্গে আছি যার নতুন করে কোনো পরিচয়ের অপেক্ষা রাখে না, তাকে ময়দানে সবাই চেনে, ভারতীয় ফুটবলে তাকে চেনে। অর্ণব মণ্ডল। অর্ণব, তোমাকে প্রথমেই স্বাগত রেপ স্পোর্টস বাংলায়। থ্যাংক ইউ। প্রথমে আমি শুরুটাই করব আমাদের কথোপকথন এটা দিয়েই। তুমি নিজে যেহেতু ডিফেন্ডার, কিভাবে দেখছো দু দলের ডিফেন্সকে ডার্বির আগে? দেখো, এখন অবধি যেভাবে যদি আমি সিজন থেকে দেখি, মরশুমটা দেখি, ডুরান্ড দেখো, প্রস্তুতি দেখো ইস্টবেঙ্গল ক্লাবের, সিএফএল সব কিছু যদি মিলিয়ে দেখি, লাস্ট আইএফএ শিল্ড সব কিছু দেখে খুব ব্যালেন্স চাই দুটোই। এবং যদিও শিল্ডে যে দুটো টিম খেলেছিল হয়তো তাদের তুলনায় অনেক উইক সাইড, শ্রীনিধি বলো, তারপরে নামধারী, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল যোগ্য টিম এবং দুটো টিম কোয়ালিটি সাইড। তো প্রথমে বলে থাকি যে ডার্বি যে ফাইনালটা আছে ওটা ভালো একটা কোয়ালিটি ফাইনাল, আমরা দেখতে যে ভালো ফুটবল দেখবো। সেকেন্ডলি তুমি যদি বলো ডিফেন্স নিয়ে, দুটো টিমই রক্ষণজার মেহতাব আসার পর মোহনবাগান টিম আর একটু ব্যালেন্সড হয়েছে। ইন্ডিয়ান্স যদি একটা ডিফেন্ডার তুমি পিছনে তুমি রাখতে পারো রক্ষণে, তাহলে আপফ্রন্টে কি তোমার অপশানটা বেড়ে যায়, এটা একটা বড় প্লাস পয়েন্ট, কোচের কাছে অপশান বেড়ে যাবে। সেকেন্ডলি আনোয়ার খুব ভালো ফর্মে আছে, ইন্ডিয়া টিমে খেললো, ও যখন চলে আসবে স্মল টিমে সেই একই জিনিস হবে। তাহলে কি আমি যদি পিছনে একটা বিদেশি কমিয়ে দিতে পারি রক্ষণে, তাহলে আপফ্রন্টে আমি এইটা একটা প্লাস পয়েন্ট কোচের কাছে সবসময়। এবার কোচের উপর ডিপেন্ড করে যে সে কি স্ট্র্যাটেজিতে যাবে। এখনো 3 ডিফেন্ডার, কারণ মলিনাকে যখন দেখেছিলাম মনমানে আসতে 3 ডিফেন্ডার স্টার্ট করেছিল, ও কিন্তু স্ট্রাগল করলো গত বছর, তারপরে আবার সেট আপ চেঞ্জ করলো। এটা আবার ডিপেন্ড করে কি তোমার টিমে কি প্লেয়ার আছে, তারা ফ্লেক্সিবিলিটি কত, তারা কতটা তোমার অ্যাডাপ্ট করতে পারবে। কিছু কিছু সময় যেমন মনমান কাউন্টারে খেলে দেয়, তার দুখানা উইং তাদের খুবই ভালো, লিস্টান এবং মানবি গতিতে অপারেট করতে পারে, এবং তাদের সবথেকে বড় কথা একটা বক্স স্ট্রাইকার আছে যেটা ম্যাকলারেন। তো দুটো টিম অনেক কোয়ালিটি গুণগত মানের প্লেয়ার আছে, এবং ইস্টবেঙ্গল বিগত 4-5 বছরের তুলনায় এই বছর আমরা সব থেকে স্ট্রং স্কোয়াড। তো একদম 50-50 ইকুয়াল আজ এই বছর ডার্বিটা অফিসিয়াল ফাইনাল। কারণ যদি ডিফেন্সে তুমি যদি সেন্ট্রাল, তুমি যেটা বললে যে দুটো কোচের কাছেই কিন্তু সেই লাক্সারি আছে যে একজন বিদেশি ডিফেন্ডার নিয়ে খেলা, যেহেতু ভারতীয় ডিফেন্ডার একটা ভালো মানের আছে। কারণ মোহনবাগানে যেমন মেহতাব সিং, ইস্টবেঙ্গলে যেরকম আনোয়ার আলী। সুতরাং কেভিন সেভিয়ার সঙ্গে যদি আনোয়ার আলীকে খেলায়, তুমি একটা বাড়তি, তুমি 3 বিদেশিকেই মাঝ মাঠে খেলাতে পারো, মিগুয়েল ফিগুয়েরা, সাউল ক্রেসপো, মোহাম্মদ রশিক। এছাড়াও তোমার ওপরেও কিন্তু দুটো অপশন থাকছে, হামিদ ইয়াদাদ এবং ওই জাপানিজ প্লেয়ারটা ইবোসুকি। তো সেই দিক থেকে তুমি কি মনে করো 4 বিদেশি কি কি হওয়া উচিত, মানে অ্যাজ আ টেকনিক্যাল পার্সন? দেখো, ফার্স্ট অফ ইস্টবেঙ্গলের ক্রেসপো ভালো খেলছে, রাশিদ আর ক্রেসপো দুজনে আছে। এবার যদি আফটারে তুমি অপশান চাও, তাহলে তুমি হামিদকে তুমি খেলাতে পারো, এবং হামিদের সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার ইস্টবেঙ্গলে তুমি যদি বলো আপফ্রন্টে যদি লাইসেন্স দেওয়া হয় মিগুয়েল, ওকে একটু ফ্রি রোল দাও। ও একমাত্র ক্রিয়েটিভ প্লেয়ার মিগুয়েল, যার ফলে রশিদ আর ক্রেসপো যদি থাকে নাম্বার 6 পজিশনে, তাহলে নাম্বার 10-এ মিগুয়েল আরেকটু স্বাধীনতা পাবে, উপরে গিয়ে বল ক্রিয়েট করতে পারে। ও যাতে ড্রপ না করে, ও ওরম প্লেয়ারও নয়, ও বল নিয়ে খেলতে ভালোবাসে, দেখবো ক্রিয়েটিভিটি আছে, যেটা আপফ্রন্টে তো যে স্ট্রাইকার আছে তাদের সাপ্লাই করতে হবে। এই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গলে অনেক ফুটবলার থাকার বিকল্প আছে বলে একটা স্ট্রং সাইড। তাছাড়া তুমি যদি ক্রেসপো বা রাশিদের মধ্যে কোনো একটা প্লেয়ারকে ধরো কোনো কারণে বসালে, আপফ্রন্টে হামিদের সঙ্গে যে নতুন আমার বিদেশি এসছে এশিয়ান, যে তাকে যদি তুমি খেলাও, হিরোসিকে যদি খেলাও, তুমি মাঝে মাঠে তুমি সৌভিক আছে, আমার জিকসান আছে, তাকে খেলালাম, আমি দুখানা পেয়ার করে দিলাম, 3 স্ট্রাইকারও আমি চলে যেতে পারি, আমার অনেক মাহেশ চলে এসছে, ফিট আছে। তো এইভাবে বিদেশি তুমি রোটেট করাতে পারো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে কি ট্যাকটিক্যালি কি খেলতে চাইছে, কারণ ইস্টবেঙ্গলে আপফ্রন্ট মোহনবাগানে আপফ্রন্ট কিন্তু খুবই ভালো, কামিংস, দিমিত্রি আছে, ম্যাকলারেনের মতো প্লেয়ার আছে। তো একটা ভালো চ্যালেঞ্জ কিন্তু ইস্টবেঙ্গল এখন অব্দি রক্ষণ কিন্তু আইএফএসএল টেস্টেড হয়নি, এটা কিন্তু একটা ভালো পরীক্ষা দুটো দলের ক্ষেত্রে। কিন্তু যেহেতু মোহনবাগান এই সেট আপের মধ্যে দিয়ে ঘুরছে 2-3 বছর, কিন্তু ইস্টবেঙ্গল তো এই সেট আপের মধ্যে দিয়ে আমার নতুন প্লেয়ার এসছে নয়, কিন্তু মোহনবাগান একটা মোটামুটি সেট টিম, 2-3টে প্লেয়ার ছাড়া তুমি যদি দেখো। ইস্টবেঙ্গল আবার প্রতি বছর ইস্টবেঙ্গলে 4-5টা করে টিম চেঞ্জ হয়েছে। আর একটা জিনিস সবসময় থাকবে, মোহনবাগান লাস্ট 3-4 বছর একটা স্ট্যান্ডার্ড সেট করেছে, ওরা অলরেডি ট্রফির স্বাদ পেয়ে গেছে। ইস্টবেঙ্গল কিন্তু এখনো সেইভাবে ট্রফি জিততে পারছে না, এইটা কিন্তু তাদের তাড়া করছে, এই প্রেশারটা থাকবে ইস্টবেঙ্গলের উপর। মানে এই প্রেশারটা আইপিএলেও ছিল, এবং আমরা দেখেওছিলাম যে ডার্বি জিতার পরের ম্যাচেই কিন্তু সেমিফাইনালে হারতে হয়েছিল ডায়মন্ড হারবারের এগেইনস্টে। ওটাই বললাম যে প্রতিটা ম্যাচ দেখো, যখন তুমি ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো টিমে খেলছো, এই টিমে জার্সি গায়ে দিয়েছো, এই টিমের সংস্কৃতিটা তোমায় বুঝতে হবে।
এরা সবসময় প্রতি বছরই অ্যাটলিস্ট একটা দুটো ট্রফি চায়। এই জন্যই সমর্থকদের আবেগ। তারা হাসি মুখে যখন মাঠে আসে, তারা বাড়িয়ে যেতে চায় হাসি মুখে। ট্রফিটা অনেক বড় ব্যাপার এখানে, তবেই তোমার সাকসেসটা তোমার ওইভাবে কাউন্ট হবে। ট্রফি চাই। অন্য তুমি মোহনবাগানের ডিফেন্সে যদি আমরা একটু আসি, যে মেহতাব আসাতে কতটা শক্তিশালী হবে? যদিও মেহতাবকে এখনো কিন্তু সেই অর্থে কিন্তু মলিনা একটা দুটো ম্যাচ বাদে কিন্তু সেই অর্থে ব্যবহার করেনি, কিন্তু মেহতাবকে যদি শুরু থেকেই খেলায়, যেহেতু ও এর আগে ইস্টবেঙ্গলে খেলেছে, ডার্বিতে খেলার অভিজ্ঞতা আছে, তোমার কি মনে হয় যে দুই বিদেশিতে না গিয়ে মেহতাবকে খেলিয়ে একটা বিদেশি যদি খেলায় অ্যালবার্টো বা টমের মধ্যে, তাহলে সেই লাক্সারিটা থাকবে ওপরে বাড়তে একজন বিদেশি খেলানো? এটা তো সম্পূর্ণ কোচের ওপর ডিপেন্ড করছে না, এটা আমি এখান থেকে বলতে পারবো না যে কে কোচ কি পরিকল্পনা আছে। এমনও হতে পারে যদি গোল হয়ে গেল, রক্ষণকে পাকাপোক্ত করতে, তখন আরো স্ট্রং করতে দুটো ফরেনার কেনা ভালো। তিন ডিফেন্সে চলে যেতে পারে, কারণ মেহতাবকে অনেক সময় দেখেছি রাইট ব্যাকও খেলতে। হয়তো তিন ডিফেন্সে চলে যেতে পারে, হয়তো সুভাশিস মেহতাবকে দুটো দিয়ে দিল, টম বালবার তো দুজনে একটা সুইপার খেললে হতে পারে। ফরমেশন চেঞ্জ করে কোচ, এটা সম্পূর্ণ কোচের ওপর ডিপেন্ড করবে। কিন্তু এই যে বললে যে এই যে লাক্সারি, এই যে সুবিধাটা তো আছে, তার কাছে প্ল্যান এ বি আছে, কারণ কি তার কাছে প্লেয়ার আছে। প্লেয়ার যদি না থাকে তোমার কাছে, তোমার সেইভাবে তুমি পরিকল্পনাও করতে পারবে না। একটা স্ট্রং স্কোয়াড আছে দুটো টিমের কাছে, দুটো কোচের কাছেই ভালো ভালো মানে প্লেয়ার আছে। বেঞ্চ স্ট্রেংথ ভালো, কোর গ্রুপটা খুব ভালো দুটো কোচের হাতে। তুমি দীর্ঘ আহ, বহু ডার্বি খেলেছো, তুমি অ্যাজ অ্যান এক্স প্লেয়ার, ডার্বির আগে মানে এই যে একটা এক্সাইটমেন্ট, এই যে একটা প্রেশার, এটা আহ, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে, মানে যেহেতু দুই দলেই কিন্তু সেই অর্থে বাঙালি ফুটবলার সেরকম নেই, আবেগটা হয়তো তারা অতটা বুঝবে না, কিন্তু তুমি যেটা একটা সেটা সেই সঙ্গে খুব একটা ভালো কথা বলে যে মোহনবাগান কিন্তু সেই ট্রফির স্বাদটা পেয়ে গেছে, যেহেতু তারা গত মরশুমে বেশ সাফল্য পেয়েছিল, তার আগের মরশুমেও। সেই দিক থেকে ইজমলের কাছে কিন্তু কতটা চ্যালেঞ্জ, এই যে ট্রফি যে খরা যে চলছে, সুপার কাপের পরে কিন্তু আর সেই অর্থে ট্রফি নেই। এই দিকটা তোমরা, তোমাদের সময় এরকম একটা ফেজ গেলে তোমরা কি করতে? দেখুন, যেভাবে আমরা বড় হয়েছি পাড়ায় বা অফিসে গেলে, আমরা একটা ম্যাচ হেরে গেলে, এটা এইভাবেই আমরা বড় হয়েছি। এটা শুধু আমাদের বলে না, সারা বিশ্বেই দেখবে যত যত বড় টিম আছে। তুমি যদি ইংল্যান্ডে যাও, সেখানে যদি ম্যানচেস্টার, আর্সেনাল, লিভারপুল যাও, তুমি ইউরোপে যে স্পেনে যাও, সব বড় টিমে এরকমই হয়। তারা একটা ম্যাচ লুজ করে গেলে বা ট্রফি না পেলে সারা বছর কথা শুনতে হয়। তো এটাও তুমি যেটা কথাটা বলে যে বাঙালি প্লেয়ার নেই, এটা একটা মানে কি বলবো, যে দুর্ভাগ্য। যেখানে ডার্বি হবে, দুটোর একটার বেশি কাউন্ট করতে পারি না যে কে খেলছে। আমি যদি ইস্টবেঙ্গলে আসি, একটাই অপশন সৌভিক। যদি আমি মন মাঝে সুভাষিস, তাহলে এর বাইরে কিছু নেই। বাকি প্লেয়াররা তাহলে তো ভালো হলো, বাকি প্লেয়াররা তাহলে হয়তো সেই চাপটা নেবে না, সেই আবেগটাই নেবে না। কিন্তু অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার তারা চাইবে হ্যাঁ আমি জিততে চাই। ওই জন্য বললাম ক্লাবের কালচারটা জানা উচিত, যে যে ক্লাবে এসেছি, যে আমি টিমের জার্সি গায়ে দিয়েছি, এরা কি আগে করে এসছে এটা জানা দরকার। নিয়ে এলাম, খেললাম, চলে গেলাম। যেমন ইস্টবেঙ্গল লাস্ট 5 বছর স্ট্রাগল করেছে, কোনো ট্রফি নেই। এটা কি এক্সপেক্টেড ইস্টবেঙ্গল টিমের কাছ থেকে, ম্যানেজমেন্টের থেকে এক্সপেক্টেড? যদি বলে খরচা করছি, টিম করছি, তাহলে যদি ডেলিভার না করতে পারে, পুরো স্টাফকে তুমি সরিয়ে দাও। ম্যানেজমেন্ট তাহলে তুমি বলো তুমি চেঞ্জ হও। আমার তো রেজাল্ট চাই, আমার তো ট্রফি চাই। বারবার কি সমর্থকরা মাঠে আসবে আর ঘুরে চলে যাবে? একটা ম্যাচ জিতছে, দুটো ম্যাচ জিতছে, তিনটে হেরে যাচ্ছে, ট্রফি নেই, তাহলে এরকম ভাবে কি করে হবে? বাট মোহনবাগান তো সেটা করেনি। মোহনবাগান কিন্তু যাই করুক, টিমে কখনো ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে, লোক চেঞ্জ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু টিমটা তো ঠিক রাখছে। ওদের তো মেন টার্গেট কি, যে আমি এফসি খেলবো, লিগ টিউ খেলবো, এফসি চ্যাম্পিয়ন্স লিগ টিউ খেলবো, এশিয়ায় ভালো জায়গায় যাবো, এই টার্গেটটা কিন্তু বরাবর করে আছে। এইখানেই তোমাকে একটু থামাতে বাধ্য হচ্ছে এই কারণেই, অর্ণব, যে এই যে চ্যাম্পিয়ন্স লিগ টুতে না খেলা নিয়ে যে যেভাবে মোহনবাগান সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে, গতকালও আমরা দেখলাম যে যে ঘটনাটা ঘটলো, ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট রবীন্দ্র কিশোর ভারতী স্টেডিয়ামে। কিন্তু এই ব্যাপারটা, এই যে সমর্থকরা সাপোর্ট করার বদলে প্রতিবাদ করছে, মানে মাঠে গিয়ে প্রতিবাদ করছে যে কেন ইরানে খেলতে, কেন, এইটা কি কোনোভাবে প্রভাবিত করবে মোহনবাগানের খেলা? এখনো পর্যন্ত যদিও হয়নি, কিন্তু ডার্বিতে তোমার সবসময় এ থাকে প্লেয়ারদের, যে হাফ মাঠ যদি ভর্তি থাকে, সারাক্ষণ চেঁচিয়ে যায়, তাতিয়ে যায়। এটা কিন্তু তোমাদের সময় আমরা দেখেছি যে আমরা বেড়ে উঠেছি এটা দেখে, যে ডার্বিতে দুই দলের সমর্থকরা সবসময় তাতায় চেঁচায়, কিন্তু এখানে পরিস্থিতিটা কিন্তু একটু অন্য মোহনবাগানের ক্ষেত্রে, কেননা সমর্থকরা কিন্তু এখন অ্যান্টি স্লোগান দিচ্ছে। এইটা কি কোনোভাবে এফেক্ট করতে পারে মোহনবাগানের খেলায় বা মোহনবাগান প্লেয়ারদের? তো আমি অ্যাজ এ প্লেয়ার হয়তো এটা অনেক সময় এক্সপেক্ট করি না, যে আমরা যে গেলাম না, এটা জানতে হবে কেন যায়নি। ওখানে সিকিউরিটি প্রবলেম, অনেক ফ্যামিলি, ওখানে রিস্ক আছে ইরানে খেলতে গেলে। গত বছর একটা এরকম ইনসিডেন্ট হয়েছিল, যে খেলা চলছে স্টেডিয়ামের বাইরেই ওরকম একটা বোম পড়লো, এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যেটা ভাইরাল হয়েছিল। তো এই বছরও নিশ্চয়ই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দেখেছে, বা প্লেয়ারদের ফ্যামিলিও সেই রিস্ক নিতে চায়নি। এবার সমর্থকরা যে বিক্ষোভ দেখিয়েছে, তাদের ক্ষোভ একটাই, কি তারা খেলতে কেন যায় না। তো ওদের ক্ষোভটা কিন্তু আলাদা, ওরা প্লেয়ারের উপর রাগ নেই, খেলেনি কেন এটাই। কিন্তু ওদের তো বুঝতে হবে যে প্লেয়ারদেরও লাইফ আছে, তাদেরও ফ্যামিলি আছে,
তারা তো সবসময় সমর্থকদের খুশি করার জন্যই খেলে। এইটাই কি হচ্ছে আবেগ। সমর্থকরা হেরে গেলে যেমন কাঁদছে, জিতে গেলে হাসছে, এই আবেগ থেকেই হয়তো সমর্থকরা করেছে। বাট এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের আর সিদ্ধান্ত। তোমার কি মনে হয় যে ডার্বিতে গিয়ে প্লেয়ারদের পাশে গিয়ে সমর্থন করা উচিত মোহনবাগান সমর্থকদের? দুটো টিমই মন সব মানে সময়। এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, সবসময়। আমার যেভাবে আমি বড় হয়েছি যে মনমান সাপোর্টার মনমানকে দেখেছি, ইজমল সাপোর্টার ইজমলকে দেখে, ব্যাস সে জিতুক হারুক আমি সারা জীবন আমি কি আমার ফ্যামিলিকে ছাড়ি? তাহলে সমান তাই না। ওটাই তো ফ্যামিলির মতো। আমি যখনই খেলবে টিম আমি তার সাথেই থাকবো। হ্যাঁ, খারাপ কথা বলতেই পারি, আমি অধিকার আছে, আমি ওই টিমে সাপোর্ট করি বলতেই পারি, কিন্তু আবার যখন খেলাবে আমি তো গলা ফাটাবো। এটাই তো সাপোর্টাররা করে। আর তাদের জন্যই তো আজকে আমাদের এত নাম সবকিছু। ওরা মাঠে আসে আমাদেরকে একটা মাঠের বাইরে থেকে হোম হয়ে থাকলে ওটাই তো 12 ম্যানের কাজ তোরাই করে। তোমাকে টেকনিক্যালি একটু একটু জিজ্ঞেস করি যে টেকনিক্যালি, যদিও তুমি যেটা বললে যে একটা জায়গায় যে ইস্টবেঙ্গল কিন্তু এবারে অনেক বেশি ব্যালেন্স দল মোহনবাগানের তুলনায়, মানে যেটা গত মরশুমে অবধিও আমরা দেখেছি যে একটা ফারাক হয়ে যাচ্ছিল, কিন্তু এবারে যেসব বেঞ্চ স্ট্রেংথ ইস্টবেঙ্গলের এবারে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এবারে ইস্টবেঙ্গলে কিন্তু রিপ্লেসমেন্ট কোচের হাতে, অস্কার বুজোর হাতে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু রিপ্লেসমেন্ট আছে এবং সেই পূর্ণ শক্তি নিয়ে নামতে হবে। টেকনিক্যালি বিশ্লেষণ করলে তুমি কোন জায়গায় এগিয়ে রাখবে বা পিছিয়ে রাখবে কাকে? ইস্টবেঙ্গল যেটা লাস্ট বিশেষ করে গত মরশুমটা দেখেছিলাম, দুটো ফুলব্যাকে খুব উইক ছিল। কিন্তু এবছর জয়গুপ্তা আসার পরে এবং বিপিন আসার পরে কিন্তু উইংটা ভালো হয়েছে, বিশেষ করে বোথ উইং। এবং বিপিন জয়গুপ্তার মধ্যে যদি কম্বিনেশন বোঝাপড়াটা ভালো হয়, মহেশ ভালো ফর্মে আছে। সেকেন্ডলি সব থেকে যেটা আমার খুশি করেছে সেটা হচ্ছে কলকাতা লিগ থেকে 2-3টে প্লেয়ার, বিষ্ণু কিন্তু অনেক ম্যাচিওর হয়েছে, অনেক পরিণত হয়েছে। তো এইগুলো একটা আলাদা টিমকে শক্তি দিয়েছে, তাই কোচের কাছে অপশন বেড়ে গেল, উইং প্লেটা ভালো হবে। এবং আমি দেখলাম বিষ্ণু অনেক ভ্যারাইটি, সেন্ট্রালও খেলা দেখে একটু সেন্ট্রাল থেকে অপারেট করছে, গোল করছে, যেটা অনেক সময় গোলের কাছে গিয়ে ডিসিশন মেকিংয়ে ভুল হচ্ছিল, গোল করছে। তো এই জিনিসগুলো একটা পজিটিভ সাইন ইস্টবেঙ্গলের জন্য। এবং মাঝে মাঝে রাশিদের মতো একটা প্লেয়ার এসছে। আবারও বলছি, সেরকম কোনো হয়তো টাফ অপোনেন্টের এগেনস্টে রাশিদ খেলেনি, বাট দেখে খুব ভালো লেগেছে রাশিদকে, সোল ক্রেসপো। তো এরা কম্বিনেশনটা অ্যাকচুয়ালি যদি দেখতে চাও খুব একটা ম্যাচও পায়নি এবছর। এটা একটা ব্যাপার, ওরা যদি আরও 7-8টা ম্যাচ পেতো না, আরেকটু আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়াটা ভালো হতো। যেমন শিল্ড খেলছে, শিল্ডের আগে কিন্তু শিল্ড ম্যাচের আগে 3-4 সপ্তাহ একটু বসেছিল। আবার এরপরে যেমন সুপার কাপটা গায়ে গায়ে আছে, এইগুলো হলে তত টিম কম্বিনেশনটা আরও ভালো হবে। বাট ইস্টবেঙ্গল গত 3-4 বছরের তুলনায় এবছর সব থেকে ভালো সাইড। হিরোশির যে লম্বা চেহারা, এটা কতটা অ্যাডভান্টেজ হতে পারে যদি সেকেন্ড হাফে যদি কোচ ওকে নামায়? এখানে একটা, এবং বিপক্ষ দলও কিন্তু একটা লম্বা ডিফেন্ডার আছে আলবার্টো রড্রিগেজ, তো এই ডুয়েলটাকে কিভাবে দেখছো? না, এটা একটা আলাদা একটা আক্রমণ ভাগে একটা আলাদা অপশন চলে এলো, কোচের হাতে আর একটা বিকল্প পেয়ে গেল। অনেক সময় কি হয়, লম্বা স্ট্রাইকার হলে অনেক সময় সেট পিসে খুব ভালো, ভয়ঙ্কর হতে পারে, থ্রো বলো কর্নার বলো, এগুলোর জন্য ডিল করা টাফ হবে। এখন দেখার বিষয় যে তাকে মানে কি প্ল্যানে খেলাচ্ছে, যে সে কি সিঙ্গেল লোন স্ট্রাইকার খেলাচ্ছে, কি ও ড্রপ করছে, তার তো খেলা দেখেন। এখন কোচ তার কোন স্ট্র্যাটেজিতে কোন প্ল্যানে তাকে রাখে, কিভাবে খেলা কোচের উপর ডিপেন্ড করবে। কিন্তু আর একটা কোচ কি করলো, আক্রমণ ভাগে আর একটা অপশন পেয়ে গেল ও আসার পর। আর একটা শেষ কয়েকটা প্রশ্ন। রবসন রবিনিও অবশ্যই অনেক আলোচনা হয়েছে মোহনবাগানের নিরিখে যদি বলছে, কিন্তু রবসন মূলত লেফট উইঙ্গার হলেও রবসনকে কিন্তু নাম্বার 10-এর ভূমিকায় খেলাচ্ছে, ওর যথার্থ জায়গা কোনটা? ওকে নাম্বার 10 ঠিক আছে, কারণ উইং বেস খেলে যে গতি দরকার, আমার মনে হয় না ওই স্পিডে অপারেট করতে হলে ডিফেন্সিভ কোয়ালিটি অত নেই। আমার মনে হয় রবসান যদি, যেমন আমরা গ্রেগ স্টুয়ার্টকে দেখেছিলাম মোহনবাগান যাকে যে ছেড়েছে, ঠিক তার জায়গাটা যদি রবসানকে ইউজ করে কোচ হতো, তাহলে আপফ্রন্টে যে যদি ম্যাকলারেন খেলে, কামিংসের মতো প্লেয়ার আছে, দিমিত্রি, তাহলে ওরা বলগুলো ফরওয়ার্ড পাস ওদেরকে দিতে পারবে। এবার কোচের ওপর ডিপেন্ড করবে, ওর নাম্বার 10 খেললে কি আর পিছন থেকে থেকে নেমে আসে, লিঙ্ক আপ প্লে করে বল ধরতে পারে, ক্রিয়েটিভিটি আছে ওর মধ্যে, হয়তো ওই জায়গাটা খেলবে। এবং একটু তো ফিটনেস ইস্যু আছেই, আমি দেখেছি ওইগুলো ম্যাচ খেলতে খেলতে আরো ফিট হয়ে গেলে আরো ভালো পারফর্ম করবে। অর্ণব মন্ডলকে জিজ্ঞেস করে তোমার দুটো দলে তুরুপের তাস কে হবে? আমার মতে বলে ইস্টবেঙ্গলের পার্টিকুলারলি যদি বলতে যাও খুব, কারণ আমার ভালো লাগে বিপিনকে, আউটস্ট্যান্ডিং বিপিনকে দেখেছি। এবং যদি ফরেনার তুমি বলতে চাও তাহলে বিদেশি হিসাবে, তাহলে আমি হয়তো রাশিদকে লাগবো। এবং মোহনবাগানে দিমিত্রি। একটু তো প্রথমে দিকে সুযোগই পাচ্ছে না তুমি। এখন আমার মনে হচ্ছে ও এমন একটা প্লেয়ার না, খুব দরকারি সময় আমার মোহনবাগান যদি দেখো যত ইম্পর্টেন্ট গোল ওই করেছে, ও একটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, খুব গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ গোল করেছে, মোহনবাগানকে কিন্তু অনেক ম্যাচ থেকে কিন্তু সারভাইভ করিয়েছে। তো ও একটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহনবাগান টিমের জন্য, বিশেষ করে স্কোরিংয়ের দিক থেকে। যদিও ম্যাকলারেনও আছে, বাট দিমিত্রি একটু গোল স্কোরিংয়ের দিক থেকেও কিন্তু আরেকটু ভালো, বড় ম্যাচে বিগ ম্যাচ প্লেয়ার। অর্ণব মন্ডল কাকে এগিয়ে রাখবে ডার্বিতে? তুমি নিজে দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলে খেলেছো, ইস্টবেঙ্গল কি এবারে মনে মনে করছো যে 3-3 50-50 হয়, বাট এই বছর যে দুটো টিম আছে 50-50
সবাই বলবে নো ডাউট, যেভাবে তারা এবছর টিম দুটো আছে, বাট আমি একটু হলে ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখছি 60-40। তো আপনারা শুনলেন অর্ণবের থেকে যে, তিনি একটু হলেও এগিয়ে রাখতে চান ইস্টবেঙ্গলকে, এবং টেকনিক্যালি আপনি বিশ্লেষণটা শুনলেনই আপনার অর্ণবের থেকে যে টেকনিক্যালি কেন ইস্টবেঙ্গলকে, সেটাও তিনি বললেন। তো ডার্বি আগে আমরা এরকমই আমরা প্রাক্তন প্লেয়ারদের সামনে যাব এবং তুলে ধরবো তাদের সাক্ষাৎকার, তারা কি ভাবছে, তারা কি মনে করে। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের আপডেট গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি, ধন্যবাদ।